আসলে শ্রদ্ধা ভক্তির ব্যাপার নয়, জানো তো, নিজের ভুলটা শুধরোবার চেষ্টা করছি। জানি সহজ নয়, তবুও ময়ূরী তো আমারই মেয়ে। ওকে যেমন আমি নিজে হাতে সাজা দিতে পারবো না, ও কঠিন সাজা পেলে সেটাও আমি সইতে পারবো না। তবু চাই ও তার কর্মফল ভোগ করুক। তাই বলে মেয়েকে আমি কোনো কিছু থেকে আর বঞ্চিত করবো না। দেখো, আমি যদি এলোমেলো ভাবে যেতাম তাহলে ওর মনে হতো না যে কই মাই আমার স্পেশাল দিনে আমার আনন্দে তো সামিল হলো না। তোমার ছোট মেয়েকে আমি যতটা জানি, সে নিজেও যে সবকিছুতে সামিল হতে পারছে এমনটা বোধহয় নয়। দিদির জন্য তার টেনশন তো কিছু কম নয়। এই যে বারবার কল করছে, কল করিনি বলে অভিমান করছে, সব কি? সবই তো দিদির জন্য টেনশন থেকে, এটা বুঝতে পারছো না? তাই বলে গড়াদের অন্ধকারেও তাকে কিন্তু আমরা এক্সপেক্ট করি না। যাই হোক, আজ এসব বলে আর মন ভার করবো না। মেঘের মনটা ভুলিয়ে রাখতে হবে তো। আশা করি ও বাড়ির সকলে মিলে হইচই করে আনন্দ করে ওর মনটাকে ভালো রাখার চেষ্টা করছে, ওকে সব ভুলিয়ে রাখার চেষ্টা করছে। বলো, চলো আজকে ওখানে গিয়ে আমরা ওর আনন্দে সামিল হই। সেটা হতে গেলে তো বেরোতে হবে আমাদের, সঙ্গে তো গড়িয়ে গেল। ওই ডাক্তারকেই জানানো হয়, ওরা সেখানেই নিয়ে যাচ্ছে। তুমি কেন এত ভাবছো? কি হলো অনিন্দ, বলো তো, আমার মেয়েটার কি হয়ে গেল? সেটা ওরা পরিষ্কার করে কিচ্ছু বলেনি, বলেছে সেন্সলেস হয়ে গেছে, হসপিটালাইজ করতে হবে। সেন্সলেস তুই অসুখটা বাড়লে হয় অনিন্দ, মেয়েকে তুমি জানাবে না? ওকে যদি দরকার লাগে। না 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 না, এই মুহূর্তে আমরা মেয়েকে কিচ্ছু জানাবো না। আগে যাই, বুঝি, দেখি, তারপর যদি প্রয়োজন হয় তখন বলবো। আজকে ওর একটা বিশেষ দিন মধুমিতা, সেই দিনটা আমরা চাই না যে নষ্ট হোক। কি হলো? কে ফোন করছে? মেঘ। এই তো খানিকক্ষণ আগে ওর সঙ্গে কথা হলো। তাহলে ওকে কি হাসপাতাল থেকে কিছু জানিয়েছে? ওদের কাছে তোর নাম্বার আছে, সেরকম জরুরি বুঝেই হয়তো। মাথা কাজ করছে না আমার। এই একটু গাড়িটা দাঁড় করাও তো পাশে। তুমি সত্যি করে বলো তো, মেঘকে তুমি কিছু জানিয়েছো? আশ্চর্য, আমি জানাবো কি করে? আমি তো সেই থেকে তোমার সঙ্গে আছি অনিন্দ। আরে বাবা, ফোনটা বেজে যাচ্ছে, ধরো, কি বলছে শোনো। তুমি কিন্তু কোনো কথা বলবে না, ও যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমরা বাইরে আছি। তাহলে ভাববে যে এক্ষুনি চলে যাবো রিসেপশনে, দেরি হলে চিন্তা করবে আরো। একটু সামলাও না নিজেকে, একটু সামলাও না। কি হলো? আপনি ফোন ধরছে না কেন? এই চলো তো, চলো চলো চলো। কি হলো অনিন্দ, ফোনটা ধরবে না? না না, এক্ষুনি ধরবো না। ও ভীষণ সেন্সিটিভ মেয়ে, ভীষণ বুদ্ধিমতী। একবারে গলাটা পেলেই ও বুঝে যাবে যে কিছু হয়েছে, গন্ডগোল। এখন ফোন ধরবো না। এই একটু তাড়াতাড়ি চলো তো, এমার্জেন্সি রয়েছে। তোমাকে ফোন করলে কিন্তু তুমিও ধরো না। একান্তে যার হাসির কথা হাসেনি, যে টেলিফোন আসার কথা আসেনি। পূর্ণেন্দু পত্রী এখনো মনে রেখেছো? দিল্লিতে একলা যখন কিছুতেই সময় কাটতে চাইছো না, হাতে ফোন নিয়ে তোমার ফোনের অপেক্ষায় থাকতাম, তখন বারবার এই লাইনগুলো আওড়াতাম। কথাগুলো যেন আমার মনেরই কথা। কিন্তু এখন তো তোমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এখন কেন বলছো? ওই যে বললে না, ধৈর্য কমেছে। প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে সময়টাই ফুরিয়ে যায় আমাদের। না, সে ভয় নেই, তবে জানো তো আমার একটা সন্দেহ হচ্ছে। কি? থাক, ছাড়ো, বলবো না। না বললে কিন্তু আমি ছাড়বো না। তোমার মনে কি সন্দেহ রয়েছে আমাকে নিয়ে, সেটা আমার জানা দরকার। শুনলে তোমার ভালো লাগবে না। তাও তুমি বলো, আমি শুনবো। আমরা দুজনেই দুজনের কাছে ট্রান্সপারেন্ট থাকবো, এটাই আমাদের প্রমিস হোক না? ও, ট্রান্সপারেন্ট থাকার প্রমিস তো এই ট্রান্সপারেন্ট কি আমরা আগের বার থাকতে পেরেছিলাম? পারিনি,
কিন্তু সেটা ভেবে নতুনভাবে বাঁচার আশাটাও তো ছেড়ে দিইনি, তাই তো? দিলে তো আজকের দিনটা আসতো না। তাই প্রমিসটাও তো নতুন করে করাই যায়। মেঘ, জীবনটা তো সরলরেখা নয়, চড়াই উতরাই থাকে, মেঘ রোদ্দুর থাকে, আবার কখনো নীলের আকাশে মেঘ জমে। আবার সেই মেঘ সরিয়ে সূর্য মুখে দেয়। আচ্ছা, আমাদের ছেলে হলে ওর নাম সূর্য রাখতে পারি না? উফ বাবা, এখনই এসব? নীল, আমি না যাই, সবাই ওয়েট করছে। তোমরা তো তারা কিসে বলো? হ্যাঁ, কি হয়েছে? এড়িয়ে যাচ্ছ কেন আমাকে? তখন কি একটা বলতে গেলে বললে না। কি হয়েছে বলো, বলো। সেরকম কিছু না, একটু পুরনো কথা মনে পড়ছিল। মনে হলো এবার আমি রিসেপশনের ওখানে যাওয়ার আগে তুমি চেক করে নিচ্ছ আমার সাজ ঠিক আছে কিনা। সরি, তোমার খারাপ লাগলো না? বলেছিলাম তো বলবো না, তোমার খারাপ লাগবে, সেই খারাপ লাগলো তো। বুঝলাম। আচ্ছা মেঘ, তুমি কি একটা কথা বুঝতে পারছো? কি? এই যে তুমি আমার সম্পর্কে এখনো পুরনো ধারণাগুলো মনে রেখে দিয়েছো, এটার মানে কি? সেটার আবার কি মানে? মানে এই মাঝখানে এতগুলো দিন কেটে গেলেও তুমি ঠিক একই রকম আছো, তোমার ম্যাচিউরিটি লেভেলের কোনো উন্নতি হয়নি। মানে তুমি বলতে চাইছো আমি একটু বড় হইনি? আমি তো ভাবলাম যে তুই এই ছুতোয় আবার মেঘকেই না ঘরে ডেকে পাঠাস। খুব পাকা হয়েছে না তুমি, খালি পাকা পাকা কথা। হ্যাঁ, আরে মেঘ কে বৌদি বলতে বলছি না? হ্যাঁ, বৌদি বলবি। এইটা ভুল হয়ে যাচ্ছে, এটা ভুল হয়ে যাচ্ছে, বারবার ভুল হয়ে যাচ্ছে। মেঘনা মেঘনা, বৌদি বৌদি বৌদি। আননোন নাম্বার থেকে ফোন। কি রে, তোরা সবাই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, তৈরি হসনি? মেঘ তো কখন তৈরি হয়ে গেছে, ওদিকে লোকজন সব এসে গেছে, যাবি না? চল 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 মেঘ, চল চলো আমরা যাই। বাহ, কি সুন্দর লাগছে আমাদের বড় বৌমাকে। হ্যাঁ বৌদি, তবে কিরে নীল, তোকে তো বলে বলে দোষ করে দেবে। তাতে তো দাদা ভাইয়ের খুব একটা দুঃখ হবে না, দাদা ভাই তো একটু আগে ঘরে। সব ব্যাপারে কথা বলতে হবে না তোকে। হ্যাঁ কাকামণি, গিনির বিয়েটা দাও তাড়াতাড়ি, বহুত পাকা হয়ে গেছে। হয় এইরকমই হয়, বউ এসে গেলে না বোনেরা পর হয়ে যায়, হয় এরম। পাত্র তো রেডি আছে, একবার বললে একেবারে মালা নিয়ে ছাদনা তলায় এসে হাজির হবে। তার আগে একটু সময় দেয় ওকে, কটা দিন একটু মেঘের কাছে ভালো বৌমা কি করে হতে হয় সেই ট্রেনিংটা একবার নিয়ে নি। ট্রেনিং ট্রেনিং ও নেবে মেঘের কাছে? ট্রেনিং নেবে না ছাই, উল্টে মেঘকে নিজের দলে টেনে। কি 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 হ্যাঁ, কি কি বলছিস তুই? বল, ঠিক করে বল দাদা ভাই। মেঘকে আমি আমার দলে টেনে কি করব? আমি কি চুরি করব নাকি গোয়েন্দাগিরি শুরু করব? বল। আচ্ছা আচ্ছা, এইসব ঝগড়া খুনসুটি পরে হতে পারে তো, গোটা রাতটা তো পড়ে রয়েছে। আরে ওদিকে মিনি লাল সবাই ওয়েট করছে, চলো তাড়াতাড়ি। মেঘ, তোমার শরীরটা ঠিক আছে? হ্যাঁ, সরি একটু দেরি হয়ে গেল। কি রে দাদা ভাই, সব ঠিক আছে তো? দেখো, তুমি নাকি মেঘের সঙ্গে বিয়েটা হচ্ছে জানলে বিয়েটা করতেই না? বাবা, এটা আমি কখন বললাম? না তা বলনি, তবে ছাদনা তলায় তোমরা দুজনে যা কাণ্ডটা করছিলে, আমি তো ভাবলাম বোধহয় আরেকটা বিশ্বযুদ্ধ লাগলো বলে। আই, তোদের গুজুর গুজুর হলো, শেষ হয়েছে? চলো এবার মেঘ, চলো আমরা তাহলে এগোই। এক মিনিট, আমি জাস্ট দেখে নেবো কে ফোন করেছে। না, তোমাকে তো তখনই বললাম কে ফোন করছে দেখে নাও। মা বলছে এখন তো দেরি হয়ে যাচ্ছে। যা বাবা, দেরি তো তুই করলি না। গিনি বলছিল, মানে মানে ও পুরোটা বলেনি, হাফ বলেছে, বাকিটা আমি বুঝে নিয়েছি। কে ফোন করলো? এটা কার নাম্বার? হ্যাঁ, এটাই সব থেকে অদ্ভুত। অন্য মেয়েটি শুয়েই ছিল, ময়ূরী তার আগে মানে আধ ঘন্টা খানেক আগে একবার কনস্টেবলকে জিজ্ঞেস করেছিল কটা বাজে, তারপর আচমকা সময় জেনে তারপর ময়ূরী মেয়েটির সঙ্গে ঝামেলা করেছে। তার মানে প্ল্যান মাফিক ঝামেলাটা করেছিল। অফিসার অফিসার, আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ, কাস্টাডিতে আসার পর আরো দুর্বল হয়ে পড়েছে, আর এ সবকিছু হয়েছে আমার জন্য। আপনি ওকে ছেড়ে দিন অফিসার, আমরা ওকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো।
নাহলে মরে যাবে অফিসে, ও সত্যি সত্যি মরে যাবে। তুমি তো এইভাবে কাউকে ছেড়ে তো দেওয়া যায় না। তুমি শান্ত হও। আর ওর ট্রিটমেন্ট তো চলছে, যেখানে ট্রিটমেন্ট হয় সেখানেই হচ্ছে, ডক্টররা দেখছেন ওনাকে, তারপরেও তুমি এরকম করছো কেন? মিসেস রায়, এই পুরো ব্যাপারটাই আমাদের কাছে খুব শকিং আর আনএক্সপেক্টেড। ময়ূরী যেন ইচ্ছা করে ব্যাপারটা করলো আর তারপরে অসুস্থ হয়ে পড়লো। আর আমাদের ডক্টর ওর পুরনো অসুস্থতার খবরটা জেনে বললো কোনো ঝুঁকি না নিয়ে ওর হসপিটালে নিয়ে আসতে। তবে কি ময়ূরীর সবটাই নাটক? জেনে বুঝে ঝামেলা করে অসুস্থতার ভান করছে? ওকে ইচ্ছে করে মেঘের রিসেপশনের সন্ধ্যেতে এটা করবে বলে করলো, মেঘকে ডিস্টার্ব করার জন্য? ঈশ্বর, ময়ূরীর কি কোনোদিন চেতনা আসবে না? আচ্ছা ধরো এই সেম ঘটনা যদি তোমার দাদা ভাই বা তোমার নিজের কারোর সাথে ঘটতো, তুমি কি সেম ভাবেই ব্যাপারটাকে উপেক্ষা করে দিতে পারতে? জানি না, তবে সে আমাকে মার্ডার করার চেষ্টা করার পরেও আমি তার প্রতি এতটা উদারতা দেখাতে পারতাম কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু গিনি কেউ খারাপ হলে তার সঙ্গে কি আমাকেও খারাপ হতে হবে? কি হলো গিনি, চুপ করে আছো যে? দেখো আমি কিন্তু জানি যে আমার জায়গায় থাকলে তুমিও একই কাজই করতে। আর শুধু তুমি কেন, যার যার মধ্যে একটু হলেও মনুষ্যত্ব বেঁচে আছে না, তারা সবাই একই কাজ করবে। তুমি মুখে যাই বলো না কেন, তোমরা প্রত্যেকেই একই কাজই করতে। মেঘ, ময়ূরীকে যে ডক্টর অ্যাটেন্ড করছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। ময়ূরীর কন্ডিশন একদম স্টেবল। ওর একটা ছোট্ট ইনজুরি হয়েছে যেটা ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেবার মতন, সুতরাং তোমার যাবার কোনো দরকার নেই। রক্ত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ব্যাস, তা তো মিটিয়ে গেল। কি মেঘ, শান্তি তো? আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখবে হয়তো তোমার মা বাবা হসপিটাল থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছেন। কিন্তু তাও ওখানে আমাকে একবার যেতে হবে। মানে কথাটা শুনে আমার যা মনে হলো, সেটা মেয়েটির কাছে ময়ূরী তো যেচে মার খেয়েছে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে সেল থেকে বেরোনোর জন্য ও হয়তো এই কারসাজিটা করেছে। সে কি বৌদি, ও যেচে মার খেয়েছে? ও তো সাংঘাতিক কথা বলছো তুমি। না, এতে অবাক হওয়ার তো কিছু নেই বাবি, এটাই তোর কাছ থেকে এক্সপেক্টেড। আফটার অল অশান্তি করাটাই তো ওর স্বভাব। ওয়ান্ডারফুল। মেঘ, তুমি এখনো বুঝতে পারছো না তোমার দিদির আসল মতলবটা কি? দেখো, তুমি যদি এখন এখান থেকে সবকিছু ছেড়ে ছুড়ে ওর কাছে ছুটে চলে যাও না, তাহলে কিন্তু ওর প্ল্যানটাকে সাকসেসফুল করা হবে। ও চায় না তুমি আজকের দিনটা ভালোভাবে কাটাও। বিয়েটা যেভাবে হয়েছে সেভাবে আজকের দিনটাও। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। নীল, তুমি যা বলছো সেটার ব্যাপারে তুমি শিওর? আমি শিওর মেঘ, কিন্তু তুমি কেন শিওর হতে পারছো না এটা আমার বোধগম্য হচ্ছে না। যে মানুষটা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল বিয়ের মণ্ডপে, তোমাকে মেরে ফেলতে না পেরে সে এখন লকআপে আছে, সে যে সেখানে বসেও তোমার এগেনস্টেই একটার পর একটা প্ল্যান করে যাবে, সেটাই তো স্বাভাবিক। ও বিয়েটা আটকাতে পারেনি, এখন বউ ভাতের দিনে অশান্তি করছে। মেঘ, এটা না খুব জলের মতো পরিষ্কার। এটা ময়ূরী খুব ভালো করে জানে যে তুমি যদি জানতে পারো যে ময়ূরী অসুস্থ, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন তুমি ওর কাছে ছুটে যাবে, নিজের বিয়ের অনুষ্ঠান শিখিয়ে রেখেও তুমি চলে যাবে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ও তোমাকে মেরে ফেলতে চেয়েছে। তুমি ওর প্রতি নিজের কর্তব্য করতে দৌড়বে। আই এম ভেরি সরি মেঘ, আমি পুরনো কথা তোমাকে মনে করাতে চাই না, কিন্তু এটা না বলে পারছি না। তোমার দিদি কিন্তু আগের বারও ঠিক এই জিনিসটাই করেছিল। ও এ বাড়িতে ঢুকে থেকে তোমার সঙ্গে বদমাইশি করেছিল, আর আমাদের ফুলসজ্জার রাতে একেবারে অস্কার উইনিং পারফরমেন্স করে তোমাকে সারা রাত ওর কাছে বসে থাকতে বাধ্য করেছে, শুধুমাত্র নিজের অসুস্থতার ভান করে। এটা কিন্তু নীল ঠিকই বলছে। মেঘ, তুমি প্লিজ আর একটু ভেবে দেখো। হ্যাঁ আমি মানছি এগুলো সব সত্যি, তার মানে তো এই নয় যে ওকে আমি ওর হালে ছেড়ে দেবো যদি আমাকে দরকার হয় তারপরেও। আচ্ছা ধরো ও যদি আজকে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ে থাকে, তারপরে গিয়ে ওকে আমি সাহায্য করবো, কারণ ও আমার ক্ষতি করতে চেয়েছিল। ওকে আমিও মেরে ফেলবো তিলে তিলে, কারণ ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই তো? তাহলে নীল, ওর আর আমার মধ্যে ডিফারেন্সটা থাকছে কোথায়? তোমার এই ধারণা আমার সম্পর্কে মেঘ, তুমি এটাই ভাবো তো যে একটা মানুষকে আমি চুপচাপ মরে যেতে দেব? তাহলে আমাকে যেতে মানা করার মানেটা কি দাঁড়াচ্ছে? মানা করছি তার কারণ হচ্ছে তুমি যে জন্য যেতে চাইছো সেটা অকারণ। তোমার বাপই তোমাকে যেতে মানা করছে। আচ্ছা বেশ, আমি খারাপ, এটা আমি মেনে নিচ্ছি। আমার না হয় একটা মানুষ মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, এটা তোমার মনে হয়, ঠিক আছে, কিন্তু তোমার বাপি তিনি কেন তোমাকে যেতে মানা করছেন বলো তো?
সিস্টার, পেশেন্টের কি কন্ডিশন? নাথিং অ্যাবনর্মাল স্যার, সব তো ঠিকই আছে, শুধু শ্বাসকষ্টটা একটু আছে। মনিটরে কিন্তু অক্সিজেন লেভেল নর্মাল দেখাচ্ছে। প্রেশারটা একটু হাইয়ের দিকে আছে। হ্যাঁ, এটা এক্সাইটমেন্ট থেকেও হতে পারে। হ্যাঁ স্যার, তাছাড়া এই পেশেন্টের তো প্রেশার বরাবরই হাই হয়ে থাকে। হ্যাঁ, আপনি ওনার অসুস্থতাটা জেনেছেন তো, মানে কেস হিস্ট্রি স্টাডি করেছেন আশা করি। হ্যাঁ স্যার। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে উনি এখন পুলিশ কাস্টডিতে আছেন। ইনফ্যাক্ট ওনার সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল বলে এই নার্সিং হোমে আনা হয়েছে, না হলে আসামিদের যে হসপিটালে ট্রিটমেন্ট করানো হয় সেখানেই রাখা হতো। এনিওয়ে, আমাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। ওকে স্যার। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওনার যে ধরনের অসুস্থতা সেটা কিন্তু যে কোনো মুহূর্তে রিল্যাপস করতে পারে। বিশেষত একটা মেন্টাল এক্সজর্শন হয়েছে। আপনি নজর রাখুন, দরকারে আমাকে কল করবেন। ওনার বাড়ির লোককে ইনফর্ম করা হয়েছে, ওনারা এখানেই আছেন। বাড়ির লোক অ্যালাউড স্যার? হ্যাঁ, আপাতত দরকার নেই, তবে বাড়াবাড়ি হলে ঠিক আছে, দেখা যাক। ভাইটালস গুলো সব ঠিক কেন দেখাচ্ছে আমার এখন? এটা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে তো মেঘের পোয়া বাড়ো, আর আমি আবার জেলে। কিন্তু মেঘ কই? ও এখনো আসেনি। আমার ভাইটালস যতই ঠিক দেখাক, মেঘের সামনে যদি আমি নাটক করতে পারি ঠিক করে, তাহলে মেঘ কিন্তু এখানেই আটকে যাবে। কিন্তু আসবে কি ও? সবাই যদি খবর দেয় যে আমি ঠিক আছি, নীল তোকে আসতে দেবে না, তাহলে আমার এত কিছু করে হসপিটালে আসাটা বৃথা যাবে। আমাকে এখন যে করেই হোক অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। ভাবি মাকে কনভিন্স করতে হবে, মেঘকে কনভিন্স করতে হবে, নালে আমার চলবেই না। ম্যাডাম আপনি ঠিক আছেন? ঠিক আছেন ম্যাডাম আপনি? ম্যাডাম ম্যাডাম দেখুন তো এখন ঠিক লাগছে কিনা। আমি তোমাকে বললাম যে এভরিথিং ইজ ফাইন, তুমি বিশ্বাস করতে পারলে না আমাকে। আর নীল, তুমি তো বুদ্ধিমান ছেলে, তুমি বুঝতে পারো না যেটা ময়ূরের একটা চাল হতে পারে। আঙ্কেল, মেঘকে আমরা সকলেই বুঝিয়েছিলাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শোনেনি। মা তো ডক্টরের সাথে কথাও বলেছিল ফোনে, উনি বলেছিলেন কোনো দরকার হলে উনি অবশ্যই আমাদেরকে জানাবেন। দাদা, সত্যি কথা বলতে কি, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না এখানকার সিচুয়েশনটা অ্যাসেস করা। তাছাড়া মেঘের পক্ষেও দিদিভাইকে একবার নিজে চোখে দেখাটা জরুরি ছিল। আর আমি এসেছি, আমি এখানকার ডক্টরের সঙ্গে একবার কথা বলে নেব। শান্তি দেবে না, কিছুতেই শান্তি দেবে না, কারোকে শান্তি দেবে না। ও সকলের ভালো মানুষই সুযোগ নিচ্ছে, এটা তোমরা কেন বুঝতে পারছো না? মেঘ, তুই অন্তত আমাকে বিশ্বাস করলে ভালো করতিস। কিন্তু বাপি, হসপিটাল থেকে তো আমায় কল করা হয়েছিল, সেটা নিশ্চয়ই এমনি এমনি করা হয়নি। আমাকে যখন কল করা হয়েই ছিল, তখন আমার কি উচিত না ওদের সঙ্গে একবার কন্ট্যাক্ট করে কথা বলে নেওয়া? ওরা হয়তো তোমাদের সবটা বলেনি, আমি ব্লাড ডোনার, তাই আমাকেই জানিয়েছে। আমি একবার এখানকার ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। ময়ূরী কেমন আছে? ডক্টর এসে দেখে গেছে, এমনি সব নর্মাল, বাট ব্রিদিং প্রবলেমটা আছে। কয়েকটা টেস্ট করা হয়েছে, সেগুলো রিপোর্ট আসা অব্দি আমাদেরকে ওয়েট করতে হবে। আচ্ছা, আমি নিজে একজন ডক্টর, ভাস্কর গাঙ্গুলি। হ্যাঁ বলুন, কি জানতে চান? ময়ূরীর অক্সিজেন স্যাচুরেশন লেভেল এখন কত? ওঠানামা করছে, আমরা ঝুঁকি না নিয়ে ওনাকে অক্সিজেন সাপোর্টেই রেখেছি। আর প্রেশার? প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছিল, এখন যদিও হাইয়ের দিকে আছে, বাট স্টেবল। আপনি তো বোন মেঘ রায়। হ্যাঁ, পেশেন্ট অনেকবার খোঁজ করেছে আপনি এসেছেন কিনা। আপনার সাথে ওর নাকি কি সব কথা আছে, আপনি কি একবার দেখা করবেন ওর সাথে? বাইরে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি কি মেঘের গলার শব্দ পেলাম? হ্যাঁ, আমি শিওর মেঘ এসেছে। আরে, আমি এত কষ্ট পাওয়ার নাটক করছি, আর আমার বোকা বোনটা আসবে না, সে কি হতে পারে? ডার্লিং সিস্টার, এই জন্য না তোকে আমি মাঝে মাঝে পছন্দও করি। আমি তোকে ভুলই করেছি, তাও তুই কেমন ছুটে চলে এসেছিস। দেখ কি ভয়ানক মহৎ তুই, মাই সিস্টার। মহৎ নাকি মহৎ সাজার ভান করিস সেটা তো আমি নিজেও বুঝি না, বাট আনফর্চুনেটলি আই এম নট দ্যাট গ্রেট। এই আক্ষেপটা আমার জীবনে যাবে না যে আর কয়েকটা ইঞ্চি নিচে আমি গুলিটা রাখতে পারলাম না। সেটা করতে পারলে আজ তোর ফুলসজ্জা না, শোক সভা হতো। কেউ আসছে মনে হচ্ছে।
তোর অসুস্থতা নিয়ে আমার কখনোই মনে হয়নি যে তুই ফেক করছিস। তোকে অসুস্থ দেখে আমার সত্যি খুব খারাপ লাগতো, কিন্তু বিশ্বাস কর আজ যখন নীল ভীষণ ওপেনলি বলল যে তুই নাটক করছিস, আমার একবারের জন্য মনে হলো যে হয়তো নীল সত্যি কথা বলছে। আর তারপরে আবার খারাপও লেগেছিল, মনে মনে ভাবছিলাম যে ছিছি এটা আমি কি করে ভাবছি। তাই হয়তো এখানে আসার জন্য জেদটাও বেশি করেছি। জানি না নীল কি মনে করেছে, কিন্তু তোকে দেখার জন্য আমার অস্থিরতার মধ্যে কোনো নাটক ছিল না। আমি এত কিছুর পরেও জেনুইনলি তোর অসুখটা নিয়ে চিন্তিত। ওকে কি এখন ডাকবো? কিন্তু সিস্টারই তো বললো যে ও আমার খোঁজ করছিল। দিদিভাই, দিদিভাই, তুই এসেছিস? উঠিস না, এখন উঠিস না, শুয়ে থাক। এখন কেমন আছিস? এই তো যেরকম দেখছিস, কিন্তু তুই এসেছিস আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এত কিছুর পরেও যে তুই আসবি এটা আমি সত্যি ভাবতে পারিনি। কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিল তুই আমার মুখ আর দেখবি না। এতগুলো কথা একসঙ্গে বলিস না, আবার শ্বাসকষ্ট হবে। আরে ম্যাড, এসব তুমি কি বলছো? নীল, আমি প্রশ্নটা ওনাকে করেছি, আমার ওনার মতামত জানাটা দরকার। আপনি সত্যি আমার মতামত জানতে চাইছেন মিসেস মেঘ গাঙ্গুলি? তাহলে বলি উত্তরটা কিন্তু নেগেটিভই হবে। কিন্তু কেন ডক্টর? তার কারণ উনি ডক্টর, উনি যেটা ঠিক বুঝেছেন সেটা বলেছেন। তুমি তোমার প্রশ্নের উত্তর তো পেয়ে গেছো, এবার ওঠো, চলো এখান থেকে। সরি ডক্টর, আমি আমার ডাউট ক্লিয়ার না হওয়া অবধি এখান থেকে যেতে পারবো না। আপনি আমার প্লিজ বলুন না যে আমি যেটা বললাম সেটা অসম্ভব কেন। এ আপনি কি বলছেন? আর এভাবেও তো সম্ভব নয়। আর আপনি কেন একটা সামান্য বিষয় নিয়ে টেনশন করে বিষয়টাকে এত কমপ্লিকেটেড করছেন? আমি তো বললাম সি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। সিরিয়াসলি মেঘ, আমার না মাথায় ঢুকছে না, তুমি এরকম একটা অদ্ভুত প্রস্তাব কেন ওনাকে দিচ্ছ? আরে বাবা, তোমার নিজের শরীরের কথাটা তো ভেবে দেখবে। মেঘ, আজকে তোমার রিসেপশন, নিজের ভালো সময়টা কেন নষ্ট করবে বলো তো? প্রস্তাবটা অদ্ভুত কেন হতে যাবে নীল? আচ্ছা, ওদের তো ব্লাড ব্যাংক আছে, সেখানে তো অনেকেই ব্লাড ডোনেট করে, সেখানে তো নিশ্চয়ই ব্লাড প্রিজার্ভ করা হয়। তো আমি যদি 1 ইউনিট ব্লাড ডোনেট করে যাই তাতে অসুবিধাটা কি? কেন করবে? তোমাকে কি কেউ বলেছে যে ব্লাড লাগবে? আচ্ছা, তুমি তো নিজে ময়ূরীর সঙ্গে দেখা করে কথা বলে এলে, ওকে দেখে কি তোমার মনে হয়েছে যে ওর বাড়াবাড়ি হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ, চান্স নেই, কিন্তু আমি চান্স দিতেও চাই না। তুমি তো জানো ডক্টর বলেছে যে দিদিভাইয়ের অসুখটা রিল্যাপস করে। ওর কোনো রকম কোনো মেন্টাল এক্সশন হলে বা বেশি খাটাখাটনি হলে ওর এরকমটা আবার হতে পারে। আচ্ছা ধরো দিদিভাইয়ের আজ রাত্রিরে আবার রিল্যাপস করলো, তখন তো আমাকেই ছুটে আসতে হবে, যে করে হোক আসতে হবে। মা যেই ভয়ে আমার কাছে ছুটে গেছিল সেই ভয়টা যে আমারও নেই এটা কিন্তু বলতে পারবো না আমি। নীল, আমার থেকে ভালো দিদিভাইকে আমি আর মা ছাড়া কেউ চেনে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। যদি কিছু হয় তখন ব্যবস্থা করা যাবে। দেখো, আমাদের বাড়িতে এতগুলো লোক, আমাদের বাড়িতে 3 জন ডক্টর, এই হসপিটালে এত ডক্টর, এটা কেউ সামাল দিতে পারবে না। আর তুমি এখন থেকে এত ভয় কেন পাচ্ছ? আচ্ছা তুমি বলো না, ময়ূরীর অবস্থা যদি আনস্টেবল হতো সেটা কি এখন থেকে বোঝা যেত না? আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আমরা কাল সকালবেলায় এখানে আসবো, একবার দেখে যাবো ময়ূরী। ডক্টর প্লিজ একটু ওকে বোঝান না। আমারও মনে হয় সেটাই ঠিক। এরকম ইন অ্যান্টিসিপেশন ব্লাড দেওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া আমি এটাকে রেকমেন্ডও করব না। দেখুন, আমরা তো ডাক্তার, রক্তের প্রয়োজনীয়তার কতটা সেটা কিন্তু কোনো ক্রাইসিসের সময় আমরা টের পাই। আর ব্লাড ডোনেট করলেই তো হয় না, সেটা প্রিজার্ভ করার একটা নিয়ম আছে, সময়সীমা আছে। আর কোনো প্রয়োজন ছাড়া আপনি আপনার নিজের রক্ত নষ্ট করতে চাইছেন কেন? ডক্টর, প্রয়োজন ছাড়া আমি কিছুই বলছি না। আচ্ছা ধরুন, এমনও তো হতে পারে যে আজ রাতে আমি আউট অফ স্টেশন গেলাম, আর আমার দিদিভাই যে কিনা অলরেডি হসপিটালে ভর্তি, তার যদি হঠাৎ করে ব্লাডের দরকার হয় তখন? সেই জন্যই তো আমি ব্লাডটা দিয়ে যেতে চাইছি। আমরা তো কোথাও যাচ্ছি না মেঘ, আমরা থাকবো, এখানেই থাকবো, আশেপাশেই থাকবো। তুমি আমাকে একটা কথা বলো, তুই যখন গেছিলে ময়ূরের সঙ্গে। নীল, তুমি হয়তো ঠিকই বলেছিলে, দিদিভাই আমাদের রিসেপশনটা নষ্ট করতে চেয়েছিল, তাই এই চালটা চলেছে। বলেছিলাম, আমি বলেছিলাম তো এটা।
কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি ওর চালটা সম্পূর্ণ বুঝতে পেরেও ওকে সুযোগ কেন করে দিচ্ছ? সুযোগ করে দিচ্ছি না, যাতে ও সুযোগটা আর নিতে না পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছি। দেখো দিদি ভাইয়ের আমাকে আমার ব্লাড নেওয়া ছাড়া তো দরকার পড়ে না। এবার বাই চান্স যদি ওর শরীর খারাপ হয়ও, তখন যদি ওর ব্লাডের দরকার হয় আমি ওদের ব্লাড দিয়ে যাব, সেটা ওনারা ব্লাড ব্যাংকে প্রিজার্ভ করে রাখবে, ব্যাস আমার কাজ শেষ, সেটা সময় মতো ইউজ করবে। তোমার মনে হয় না এতে যথেষ্ট সময় নষ্ট হবে? হবে না, আমি অলরেডি মায়ের কাছ থেকে 1 ঘন্টা চেয়ে নিয়েছিলাম, প্রায় 40 মিনিট তো হয়েই গেছে, আর ধরো আধ ঘন্টাই লাগবে সবকিছু নিয়ে। প্লিজ নীল, তুমি আমার হয়ে মায়ের কাছ থেকে আর আধ ঘন্টা চেয়ে নাও, আর তার মধ্যে তো আমরা ফিরেই যাব। তুমি যদি ওনাকে বুঝিয়ে বলো উনি ঠিক বুঝবেন প্লিজ, আর উনি তো নিজেই ডাক্তার, এসব ব্যাপার বোঝা তো ওনার পক্ষে বেশি সহজ। কিন্তু ব্লাড দিয়ে তো তোমাকে হসপিটালে থাকতে হবে, আমি তো আগেও দেখেছি। তোমাকে তো অবজারভেশনে রাখবেন ওনারা, তোমাকে কিছু খেতেও হবে, আর সেটা তো জরুরি। আমি যেখানে যাব সেখানেও সবাই ডাক্তার, তাই আমার অবজারভেশনে থাকাটা আটকাবে না। আর এর আগে থাকতাম কারণ দিদিভাই জেদ করতো আর আমি মেনে নিতাম। নীল প্লিজ আর জেদ করো না, আমি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলছি, যেটা হবে আমাদের জন্য ভালোই হবে, আর যে ডিসিশনটা আমি নিয়েছি সেটা সবার ভালো হবে। নীল প্লিজ। কিন্তু তোমার শরীরটা তো বড্ড দুর্বল হয়ে রয়েছে, তুমি এত ধকল নিতে পারবে? দুর্বল? এক্ষুনি পাঞ্জা লড়বে, দেখবে তোমাকে এক্ষুনি হারিয়ে দেবো। বারবার হারবো বলেই তো তোমার কাছে ফিরে আসি। আচ্ছা বেশ, আজকের পাঞ্জালারা হবে তাহলে, তুমি ব্লাডটা দাও। আর আমি না হয় মাকে ফোন করে বকুনি খাই। থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস দেওয়া হচ্ছে, আমি এখনো তোমার কেউ নই। তবে কি বলবো? কথা দেবে? কি? নিজে ভালো থেকে আমাকে ভালো রাখার চেষ্টা করবে। আমি তো ভালোই আছি। জানি না কেন আমার ভয় হচ্ছে। নীল, আমি অনেকবার ব্লাড দিয়েছি, এতে কোনো ক্ষতি নেই, বরং ব্লাড ডোনেট করা তো ভালো। ডক্টররা বলে, তুমি শোনোনি? জানি, কিন্তু তোমার শরীরটা তো ঠিক নেই। আরে বাবা, আমার ব্লাড নেওয়ার আগে তো ডাক্তাররা একটা প্রাইমারি টেস্ট করে নেবে, তুমি এত চিন্তা কেন করছো? তুমি বড্ড আলাদা মেঘ, সকলের থেকে আলাদা, তাই বোধহয় তোমাকে এতটা ভালোবাসি। চলো আমরা বাইরে যাই। মেয়েটা একা থাকবে? একা কোথায়, সারা জীবন ওর সঙ্গে যে থাকবে সেই তো রয়েছে। আমরা বাইরে যাই, চলো। চলো। দাঁড়াও না সিস্টার, ব্লাড দিতে কত সময় লাগবে? 40 মিনিটস তো লাগার কথা, তারপর একটু দেখে ছেড়ে দেবো। আচ্ছা, ও কি প্রথম ব্লাড দিচ্ছে? তুমি জানো না কতক্ষণ সময় লাগতে পারে, কি কি করতে হয়। তুমি চলো তো, এখানে থাকলে টেনশন করবে তুমি। মেঘ, আমরা বাইরে আছি। কেন বাপি, মা কি ভয় পাচ্ছে? ঠাট্টা করিস না তো মেঘ, তোদের 2 বোনকে নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এই ব্লাড দেয়া নেওয়া নিয়ে কতবার হাসপাতাল আর বাড়ি করেছি বলতো, তো আমার ভয় লাগে এখনো। ওই ব্লাড দেখলে গাটা কিরকম শিরশির করে। শুনলে, আমি বরং তোমার মাকে নিয়ে একটু বাইরে গিয়ে বসি। নীল তো আছে এখানে। হ্যাঁ যাও, একটু চা বা কিছু একটা খেয়ে এসো, তোমরা তো সকাল থেকে উপোস করে আছো। আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা একদম ঠিক আছি। চল। সূচ পটানো হচ্ছে ওনাকে, আর স্যারকে দেখে মনে হচ্ছে যেন লাগছে ওনার। সত্যি আপনারা কিন্তু মেড ফর ইচ আদার, একজনের ব্যথা অন্যজনের লাগে। এবার হাতটা হালকা করে দিন। স্যার, আপনি এবার তাকাতে পারেন। মেঘ, আর কতদিন তোমাকে এরকম কষ্ট পেতে হবে বলো তো? যতদিন না দিদিভাইয়ের অন্য কোনো ডোনার পাওয়া যায়। আমার তো এই পৃথিবীতে আসাই দিদিভাইকে বাঁচিয়ে রাখ। কিছু মনে করো না, সকলকেই আমার খুব স্বার্থপর লাগে। কেন তোমাকে ওনারা একমাত্র অপশন হিসেবে দেখে বলো তো? এখন তো মেডিকেল সায়েন্সের এত উন্নতি হয়েছে,
ময়ূরীকে কি আর অন্য কোনো উপায় ঠিক রাখা যায় না? যদি অন্য কোনো উপায় থাকতো, তুমিও তো ডাক্তার বাড়ির ছেলে। জানি না, হয়তো দিল্লি চলে যাব। মোট কথা আমি তোমাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এই ময়ূরীর সঙ্গে এক শহরে আমি তোমাকে থাকতে দেবো না। যে তোমার ক্ষতি করবে তার জন্যই তোমাকে আবার রক্তপাত করতে হবে। অদ্ভুত, আমার না ভালো লাগে না তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে। রক্ত দিলে আমার কষ্ট হয় না। হয়ে গেছে। আপনার কোনো অস্বস্তি হচ্ছে কি? না, ঠিক আছে। আচ্ছা বলছি, ওর হাতটা খুব ঠান্ডা লাগছে, এটা কি নর্মাল? একবার একটু দেখুন না। একটু লো আছে, আপনি 10 মিনিট উঠবেন না, আমি দুধ পাঠাচ্ছি, আপনি খেয়ে নেবেন। ঠিক আছে। নেহাত এই রক্ত দিচ্ছ, টায়ার্ড আছো, অসুস্থ, সেই জন্য কিচ্ছু বললাম না। অনেক ঝগড়া কিন্তু ডিউ হয়ে আছে। আগে না স্যার, আমি একদম ঠিক আছে। আজকে সারা রাত ঝগড়া করব। আচ্ছা, তবে আমি সারা রাত ঝগড়া করবো না, ওটা পোস্টপন্ড থাকলো। ঠিক আছে বাবু, কোনো প্রবলেম নেই, একদম ঠিক আছে। চোখ মুখ খুব ক্লান্ত লাগছে, ওখানে গিয়ে কিন্তু একটু বিশ্রাম নিস। কিছু খাবি? না, ওনারা গরম দুধ খাওয়ালেন, আর কিছু লাগবে না, আমি ঠিক আছে। আর বলছি, তোমরা একবারও রিসেপশনে যাবে না? হ্যাঁ, এখানে তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, আপনারা ওখানে এলে কিন্তু আমাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যাবো তো বটে। তোরা এগো, তারপর আমরা আসছি। আর দেরি করুন না, ওকে নিয়ে এগো। আমার গাড়িটা নিয়ে চলে যাও, নিচেই আছে ড্রাইভার। তো তোমরা কিভাবে যাবে? কাকামণিকেও ছেড়ে দিলাম, আমি বরঞ্চ একটা ক্যাব ডেকে নিই। তার দরকার হবে না, ম্যাডামের সারথি চলে এসেছে। আজ আমি সারথিও তোমাদের নিয়ে যাব। তুমি আবার উদয় হলে কোত্থেকে? তোমার আজকে শো ছিল না? সে তো হয়ে গেছে, আমি আজ প্রথম শিল্পী হিসেবে গেয়ে নিয়েছি। তারপর ভেবেছিলাম রিসেপশনে যাব, কিন্তু ম্যাডাম গিনির কাছে সবকিছু শুনে তার অর্ডারে সোজা এখানে এসে হাজির হলাম। এই মেঘ, আর ইউ ওকে? হ্যাঁ, আরে সবাই এতবার করে জিজ্ঞেস করছো, আমি একদম ঠিক আছি, তোমরা চিন্তা করো না। চলো এবার, মা ঠাম্মি সবার কাছে এখন কত বকুনি খেতে হবে। তুমি খুব ভালো সময় এসছো জিষ্ণু, থ্যাঙ্কস। সে তো অনেকক্ষণ হলো গেছে। তাছাড়া এই জায়গাটা তো আর হসপিটাল থেকে বেশি দূরে নয়। বাবা, মেয়েটা ঠিক আছে তো? আরে বাবা ঠাম্মি, তুমি না বড্ড বেশি চিন্তা করো। আরে কলকাতা শহরের রাস্তা, সে কি জ্যাম ছাড়া চলে নাকি? আর গিনির তো স্পেশাল লোক গেছেই ওদেরকে আনতে, আর গিনি যখন ইনস্ট্রাকশন দিয়েছে তখন তো সব ঠিকঠাক ভাবেই হয়ে যাবে। দেখো না, ওরা চলে এলো বলে, আর যদি না আসে তখন তুমি ওকেই ধরো। হ্যাঁ, এই স্পেশাল লোক আবার কি রে? কি স্পেশাল লোক? জিষ্ণু তো মেঘেরও বন্ধু, একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেঘ দিদিভাইয়ের বন্ধু। তা তোমার কি দিদিভাই? এই দেখেছো তো, তোমরা আমার লেকপুল করতে শুরু করে দিয়েছো, এই জন্য আমি এখানে আসছিলাম না। এই আমি যাই তো, ভালো লাগছে। কোথায় যাচ্ছিস? যাস, বস বস বস, আমরা তোকে কিচ্ছুটি বলবো না। যদি ঠ্যাং টানাটানি করতেই হয়, হবু নাচ জামায় ধরে টানবো। তোর ঠ্যাং ধরে বাবা আমাদের লাভও নেই। বাবারে কি করছিস, লাগছে তো। এই শোন না শোন না, আচ্ছা এমনটা হয়নি তো যে ওরা দুজনে ফিরতে ফিরতে হঠাৎ করে মনে হলো না আজ আর ফিরবো না, তাই চলো আমরা দুজনে মিলে কোথাও হারিয়ে যাই? তাই গাড়ি নিয়ে অনেক দূরে কোনো নিরিবিলি সমুদ্রের ধারে চলে গেল। রোমান্টিক ঠাম্মি, কিন্তু তার কি উপায় আছে? শুনলে না, আমাদের জিষ্ণুদা তো ওদের আনতে গেছে। তোর মর্কটটা তো মূর্তিমান রসভঙ্গের মতো ওদের দুজনের সঙ্গে রয়েছে, একেবারে হিড়হিড় করে টেনে এনে ফেলবে দুটোকে। কি ঠাম্মি, তুমি জিষ্ণুদাকে মর্কট বলছো, মূর্তিমান রসভঙ্গ বলছো? আরে গিনি তো তোমাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। ওরে বাবারে, ছি 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 ছি, কি কাণ্ড! এই কি ভাবিস কি তুই আমাকে? ওই মর্কটার উপরে আমার নিজেরই রাগ হচ্ছে। এত যে কেন দেরি করছে, আসুক, দেরি করার জন্য ফাইন চাইবো। চল এসো জিষ্ণু। তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আমি একদম ঠিক আছি, তুমি টেনশন করো না। একটু স্বাভাবিক না হলে কি বলতো, হয়তো আমি অসুস্থ বোধ করব।
তুমি এত চিন্তা করো না। বাবা, সেই কখন থেকে আমি অপেক্ষা করে আছি শুধু তোকে একবার দেখবো বলে। এনে ধর। থ্যাংক ইউ। মেঘ, তোকে কি সুন্দর লাগছে রে দেখতে। থ্যাংক ইউ রে। তবে সত্যি বলতে আমি কিন্তু তোদের গল্পটার এরকমই একটা এন্ডিং চাইছিলাম, কারণ এটা তো সব থেকে বড় সত্যি কথা যে তুই আর নীলদা দুজন দুজনের জন্য। মিনি এটা একটু রেখে দাও। থ্যাংক ইউ। তুই যে শেষ মুহূর্তে আমার ফোন পেয়ে এসেছিস সেটাই অনেক। উমা, আমি আবার আসবো না তা হয় নাকি? তবে ঠাম্মি, তোমাকেও কিন্তু আজ দারুণ লাগছে। হ্যাঁ, নজর পড়েছে তাহলে? ভুলে যেও না, তোমার বান্ধবী গলায় মালা দেবার আগে আমার নীল দাদু ভাই এই বুড়ির গলায় মালা পরিয়েছিল। সতীনের ঘর করবে তোমার বান্ধবী। তবে এরকম একটা কিউট সতীন থাকলে কিন্তু আমিও বিয়েতে রাজি হয়ে যেতাম। বটে, তবে আমার কিন্তু আরেকটি বড় আছে। কিন্তু তুমি আসার পর তো আমি দেখছি তোমার পিছু 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 ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার মুখে কি কিছু আটকায় না? আরে আমি তো ওনাকে জাস্ট মানে মেঘ ছিল না বলে আমি একটু বিয়ে বাড়িতে, প্লিজ আপনি কিছু মাইন্ড করবেন না, আমাদের বাড়ির লোকজন এরকম উল্টোপাল্টা কথা বলে মাঝে মাঝেই। তাই নাকি? শোন দাদু ভাই, আমি বুড়ি হয়েছে ঠিকই, কিন্তু আমার চোখের দৃষ্টি না এখনো কমেনি। আমি যা দেখেছি ঠিক দেখেছি। নেহাত এই ফুটফুটে মেয়েটাকে লজ্জা দিতে চাই না, তাই আমি বেশি কথা বললাম না। হ্যাঁ, তবে তোমার মধ্যে যা দেখার আমি দেখেছি। ঠাম্মি ঠাম্মি প্লিজ চুপ করো। আসলে কি বলতো লাল, ঠাম্মি আজকে সবাইকে এরকম ভাবে লজ্জা ফেলছে। যদিও ঠাম্মি যেটার ইঙ্গিত করছে সেটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটা বোধহয় প্রথম দিনে বেশি হয়ে যাচ্ছে। রেশমি লজ্জা পাচ্ছে। এই টপিকটা নিয়ে না হয় উনি যাওয়ার পর আমরা আলোচনা করব। আর ফোন নাম্বার তো মেঘের কাছে পেয়েই যাব, তাই না ছোট ভাই? আচ্ছা মেঘ, একটা কথা বল, তোর মতো একজন ফেমাস সিঙ্গারের রিসেপশন একটা রিপোর্টার নেই কেন? আমি বলছি ওটা মেঘ আর দাদা ভাইয়ের কড়া হুকুমের জন্য। ওরা একদমই ঘরোয়া অনুষ্ঠান করতে চেয়েছিল, ওই আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব নিয়ে। বিয়েটাও অবশ্য সেরকমই অ্যারেঞ্জ করা হয়েছিল, তবে সেটা অন্য গল্প একদম। হ্যাঁ, সেই গল্পটাও তো আমাকে শুনতে হবে। তবে মেঘ, তোর দেওর কিন্তু আমাকে একটু একটু বিয়ের গল্পটা বলেছে। এ তো সাংঘাতিক কাণ্ড। আজ এসব থাক, বুঝলি তো। আর লাল, তুমি কি আমার বন্ধুকে কিছু খাইয়েছো না বেচারি শুকনো মুখেই ঘুরছে? সেটা ওনাকেই জিজ্ঞেস করো। শরবত থেকে বিরিয়ানি সব অফার করা হয়ে গেছে, কিন্তু উনি বোধহয় পণ করেছিলেন যে তুমি না আসা অবধি। এবার তোমাকে তোমার সন্দেহ, তোমার অবিশ্বাস এসবের অনেক ওপরে উঠতে হবে। তোমাকে মেঘের যোগ্য হতে হবে, এবং মিডিয়ায় যদি গসিপ হয়ও তোমাকে সেগুলো হেসে উড়িয়ে দিতে হবে। অনেক অনেক ম্যাচিওর হতে হবে তোমাকে। আশা করি এত কিছুর পর তোমার কাছ থেকে এই ম্যাচিওরিটিটা আমি আশা করতে পারি। হ্যাঁ মা, সময় আমাকে অনেক শিক্ষা দিয়েছে। গুড। অনেকগুলো কথাই তোমাকে বললাম, আর আজই বললাম, কারণ আমি চাই আজ থেকেই তুমি এই কথাগুলো একদম তোমার মাথায় গেঁথে নাও। আমরা আমাদের দিক থেকেও যত ভুল ত্রুটি হয়েছে সেগুলো শুধরে নেবার চেষ্টা করছি, তুমিও করো। আচ্ছা, আমি এবার একটু ওদিকে যাই, কারণ অনেক গেস্ট এসে গেছে। ও আরেকটা কথা, আমি এবার ঠিক করেছি যে এইসব মিটে যাবার পরে তোমার বাবার সঙ্গে আমার সম্পর্কটা আমি এবার শেষ করব। তার আজই হসপিটালের ক্রিটিক্যাল কেস। আমার সত্যি ভাল লাগছে না। এই বাড়িতে এই যে নন রেসিডেন্সিয়াল মেম্বার, তাকে আমার একটুও পছন্দ হচ্ছে না। সর্বনাশ করেছে। একটা সম্পর্ক জুড়লো আর একটা সম্পর্ক ভাঙবে। বাবাকে তো সাবধান করতে হবে। সে তুমি সাবধান করবে, যা করবে করো। আমি যেটা করব বলেছি সেটা কিন্তু আমি করে ছাড়বো। যাও তুমি এখন মেঘের কাছে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলছি, শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। কালকে আমি আর মেঘ দিল্লি যাব। সে কি, মেঘকে নিয়ে একবারে চলেই যাবে? না না, জাস্ট কয়েকটা দিনের জন্য ঘুরতে। এখানে থাকলে মেঘ একদম রেস্ট পাবে না। ও তাই বলো? সে তো খুব ভালো কথা, ঘুরে এসো। হ্যাঁ, রেস্টের ব্যাপারটাও ঠিকই। এখানে থাকলেই ময়ূরী নানান ছুতোই ওকে ডেকে পাঠাবে। মহত্ব, মহত্ব, আমাকে মহত্ব দেখানো হচ্ছে। হ্যাঁ, ওর ইচ্ছে হলে আমি বেঁচে থাকবো, ওর ইচ্ছেতে আমি শ্বাস নেব, আর ওর ইচ্ছে না হলে আমাকে মরে যেতে হবে নাকি? সবকিছু ওর ইচ্ছেতে হবে? হ্যাঁ, আমি আর পারছি না। ভাবি, তোমরা এই ডিসিশনটা কেন নিলে? কেন ডিসিশনটা কেন নিয়েছিলে? থেকে তো আমি মরে গেলে ভালো হতো, আমি মরে গেলেই ভালো হতো। আমি আর পারছি না, আমি আর সত্যি পারছি না।
আমি সবসময় হেরে যাব কেন? সবাই সবসময় ওর সাপোর্ট নেবে কেন? কেন কেন কেন? কি এসব আপনি কি করেছেন? আপনি বেড ছেড়ে উঠে পড়েছেন কেন? যা করেছি বেশ করেছি। আমি বাড়ি যাবো। আমি এক্ষুনি বাড়ি যাবো। হোয়াট? বাড়ি? কোনো প্রশ্নই ওঠে না। একটু আগে আপনার কন্ডিশন স্টেবল ছিল না। আমি বলছি তো আমি এখানে থাকবো না। আমি বাড়ি যাবো না। আমাকে বাড়ি পাঠাতে হবে না। আমাকে আপনি আবার জেলে পাঠিয়ে দিন। আমার কাছে বাড়ি আর জেল আছে। আমি জেলে যাবো। আমাকে জেলে পাঠিয়ে দিন এবার। ছাড়ুন না, আমাকে ছেড়ে দিন। ছবেন না আমাকে একদম। কেউ আপন জন্য, কেউ আমার আপন। আমাকে ষড়যন্ত্র করে এখানে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাকে ষড়যন্ত্র করে এখানে পাঠানো হয়েছে। আপনি জানেন আমি এখানে কেন আছি? আপনি জানেন? জানি না, আর জানতেও চাই না। আপনি যদি চুপচাপ এখানে শুয়ে না পড়েন তাহলে কিন্তু আমরা বেডের সাথে আপনাকে জোর করে বেঁধে রাখতে বাধ্য হব। শুয়ে পড়ুন। মেঘ, আমি হেরে গেলাম তো। আরে এটা সঙ্গীত শিল্পী অমর চক্রবর্তী না? আরে উনি তো মেঘের গুরুজি। কি বলছো? এত বড় একজন শিল্পীর শিষ্য আমাদের মেঘ। তোমরা জানো মেঘের মতো মেয়ের এত ভালো একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠার পেছনে কিন্তু এই মানুষটির অবদান সবচেয়ে বেশি, পণ্ডিত অমর চক্রবর্তী। এই ওনার সঙ্গে একটু ছবি তুলি। চলুন চলুন। বলবি? পণ্ডিতজি, আপনাকে এখানে দেখবো সত্যি ভাবতে পারিনি। আপনার সঙ্গে একটা সবাই মিলে ছবি তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু যাদের সঙ্গে ছবি তুলবো বলে এসেছি তাদের সঙ্গে আগে দেখা করি। সত্যি পণ্ডিতজি, আপনার মতো মানুষকে এত কাছ থেকে দেখে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু যাকে আপনারা শুভেচ্ছা জানাবেন বলে এসেছেন সেও কিন্তু খুব বড় শিল্পী, জানেন তো? জানি পণ্ডিতজি, আপনার মতো গুরুদেবের একজন উপযুক্ত ছাত্রী আমাদের মেঘ। আপনারা দয়া করে গুরুজিকে একটু ছেড়ে দিন। উনি নব দম্পতিকে আশীর্বাদ করতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু একটা অনুরোধ পণ্ডিতজি, আজ যখন আপনাকে পেয়েছি আজকে কিন্তু আপনার গান শুনতে চাই আমরা। এটাও যে এ বাড়ির তরফ থেকে অতিথিদের জন্য রিটার্ন গিফট। বেশ, তবে তার থেকে অনেক ভালো গিফট আমি আপনাদের দেব, কথা দিচ্ছি। চলো আগে মেঘমার সঙ্গে দেখা করে আসি। আসুন আসুন। তোমার দিদি শাশুড়ি সৌরনীলের সঙ্গে তোমার বিয়ের প্ল্যান করেছেন, তাতে ওনার মত দেওয়া উচিত হবে কিনা। আর আপনি সেটা একবার আমাকে বললেন না? বললে কি আর ওই আনন্দটা পেতে? একদম ঠিক বলেছেন। বিয়ের দিন ওদের দুজনের চোখ মুখ যদি একবার দেখতে, রাগ করবে না খুশি হবে ভেবেই পাচ্ছিল না। নীল, গুরুজি পরিচয় করিয়ে দিই। সৌরনীল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেঘের প্রণাম এখনো মুলতুবি আছে। আমি বলেছি যুগলের প্রণাম একসাথে নেব। ও ভালো কথা, শুনেছি তুমি খুব যুক্তিবাদী মানুষ। তুমি ওইসব প্রণামে বিশ্বাস করো তো? বয়োজ্যেষ্ঠ মানি যে প্রণম্য সেটা মানি না, তবে কিছু মানুষের সামনে দাঁড়ালে আপনা থেকেই মাথা নিচু হয়ে আসে। থাক থাক থাক, সুখী হও। তা মেয়েকে তোমার এসে থেকে কিসের যেন একটা অভাব বোধ করছিলাম এই আনন্দ আসরে। এতক্ষণে সেটা মাথায় কেন, কিসের বলুন তো পণ্ডিতজি? মেঘ রায়ের বিয়ের রিসেপশন, আর তার গলায় একটা গান শুনতে পাবো না আমরা? যাক পণ্ডিতজি, এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা ছাড়া সত্যি তো সবকিছু অসম্পূর্ণ। আপনাকে বললাম না যে আমার প্রাণ পাখি উড়ে যাবে আমার নাথ বইয়ের গান না শুনলে। তবে হানিকাকেও না ওই উড়বো উড়বো করছিল, কিন্তু আপনি কথাটা বলে তাকে আটকে দিয়েছেন। ঠাম্মি, তোমার না যত আজগুবি কথা, জানো তো? মোটেই আজগুবি নয়। আজ মেঘের গান হবে, আর তার সঙ্গে না, আজ জিষ্ণু, আজ নীল গান গাইবে মেঘের সঙ্গে। আজ এই দুজনের যুগলবন্দি না শুনে আমি এখান থেকে এক পাও নড়ছি না। এটা একটা চমৎকার প্রস্তাব। ঠিক বলেছেন গুরুজি। এই নীল আর মেঘের গান হলে এই অনুষ্ঠানটা করে সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে। এক্সকিউজ মি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি একটু বলি? হ্যাঁ, শিওর শিওর। আপনারা আমাকে এখানে দেখে খুবই খুশি হয়েছেন, আমি বুঝতে পারলাম। তখন আপনাদের বলেছিলাম যে শুধু ছবি আর গান নয়, আপনাদের আরো ভালো একটা জিনিস উপহার দেব। এখন আমি সেইটা দিতে চলেছি। আজ এখন আপনাদের সামনে গান শোনাবে মেঘ আর তার স্বামী সৌরনীল। আজকের সন্ধ্যায় এই যুগলবন্দি হবে আমার তরফ থেকে আপনাদের রিটার্ন গিফট। আসুন আমরা সবাই
আজকের শুভেচ্ছা জানাই। মেঘ, মেঘ চোখ খোল। মেঘ, কি হলো? মেঘ, কি হলো? প্লিজ আপনারা যারা আছেন একটু সরে যান প্লিজ, একটু হাওয়া আসতে দিন প্লিজ। ভাস্কর, পালসটা একটু দেখো, তারপর প্রেশারটা চেক করো শিগগিরই। হ্যাঁ বৌদি, আমি দেখছি। দেখি পালসটা। না গো, কি হলো তোর? বড় বৌমা, কি হয়েছে দেখ না, তোরা দেখ না। বাবা, কিছু বুঝতে পারছো? তোমরা শান্ত হও, টেনশন করো না। জল জল একটু জলে ঝাপড়া দিত। ও মেঘ, কি হলো মা? মা রে, চোখ খোল মা। ও মেঘ, কি হলো? কি হয়েছে মেঘের? আপনি শান্ত হন। আসলে ও সেন্সলেস হয়ে গেছে। ওর চোখ মুখ দেখে আমি আগেই বুঝেছিলাম ওর শরীর ঠিক নেই। সেই জন্য ওকে এক জায়গায় বসে থাকতেও বলা হয়েছিল। আমার মনে হয় ব্লাড দেওয়া, তারপর এত এক্সজশন, এর জন্য ওর প্রেশারটা বেশি ফল করে গেছে। দেখুন, আপনারা কেউ চিন্তা করবেন না প্লিজ, ওর কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে এক্ষুনি। মেঘ, 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 মেয়েটা যে কি হলো? মেঘ, কেমন আছো মেঘ? খুব কষ্ট হচ্ছে? না, তুমি কি সারা রাত জেগেছিলে? ও জেগে গেছে? হ্যাঁ। আচ্ছা মেঘ, কেমন লাগছে? কেমন লাগছে শরীর? কি অসুস্থ হচ্ছে তোমার? কিছু বুঝতে পারছি না কাকামুনি, শুধু ঘুম পাচ্ছে। আচ্ছা বেশ, তুমি ঘুমাও মেঘ, ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে ঘুমাও। আমার কি হলো? রিসেপশনের সময় একটু শরীরটা খারাপ লাগছিল, মাথাটা ঘুরছিল। আর তুমি সেসব কিচ্ছু আমাদেরকে বলনি? আমি বলিনি কি হয়েছিল আমার। তারপরে তোমাদের খুব বিরক্ত করলাম না? আসলে তুমি অনেকখানি ব্লাড দিয়েছো তো, তাই একটু দুর্বল হয়ে পড়েছিলে। তোমাকে স্যালাইন দিতে হয়েছে মেঘ। আর তুমি বিরক্তি বলছো কেন? আসলে তুমি আচমকা এমন অসুস্থ হয়ে পড়েছিলে যে আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম। বৌদি গোটা রাত এখানে ছিল, এটা তোমার মা বাবাও এখানেই আছেন। আগে অনেকবার দিয়েছি ব্লাড, তখন কিছু হয়নি। দিয়েছো, হয়তো তখন কিছু হয়নি, হতে পারে যে ভেতরে ভেতরে এখন হয়তো দুর্বল হয়ে আছো। তারপরে এই বিয়ে বাড়ি এত বড় ঝক্কি গেল, এত অনিয়ম হলো, যাকে এখন আর বেশি কথা বলো না, নিশ্চিন্তে ঘুমাও। আর একদম ওঠার চেষ্টা করবে না, কেমন? উঠতে পারছি না, মাথাটা খুব হালকা লাগছে। ঠিক হয়ে যাবে, রেস্ট নাও। শোন, আমি পাশে ঘরে আছি, প্রয়োজন হলে ডাকবি, কেমন? আর আমি বৌদিকে জানিয়ে দিচ্ছি যে ওর জ্ঞান ফিরে এসেছে। আর ওকে কিন্তু বেশি কথা বলে বিরক্ত করবি না, ঘুম পেলে ওকে ঘুমোতে দিবি। ঠিক আছে। সব শেষ হয়ে গেল অনিন্দ, সব শেষ হয়ে গেল। আমি বুঝতে পারছি অনিন্দ, আমাকে তুমি ক্ষমা করো না, কোনোদিনও ক্ষমা করো না অনিন্দ। আমি নিজের হাতে আমার মেয়েকে মেরে ফেললাম। ডক্টর গাঙ্গুলি কিন্তু এখনো আশা ছাড়েননি। আমরা কেন ছাড়বো বলো? আমি বিশ্বাস করি মেঘের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে। আমাদের সকলের জন্য ওকে ভালো হতে হবে।
এভাবে ভেঙে পড়বেন না আন্টি, একদম ভেঙে পড়বেন না। মেয়ের কিচ্ছু হবে না। মেঘ ফাইটার, মেঘ অনেক বড় ফাইটার, ঠিক হয়ে যাবে। মেঘ, তোমাকে আমি পেতে চাই, ফিরে এসো মেঘ। তোমাকে যে আমাদের সকলের জন্য ফিরতে হবে মেঘ, সকলের জন্য ফিরতে হবে। মেঘ, কেমন লাগছে এখন? ভালো। কোনো অস্বস্তি নেই? না, মাথার ভেতরে কেমন একটা হচ্ছিল, সেটা এখন আর হচ্ছে না। আর শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল কিছু ফিল করছো? একটু জোরে শ্বাস নাও দেখি। ঠিক আছে। আমি একটু উঠে বসতে পারি? না, এখন সেটার কোনো দরকার নেই। আমার সিস্টারকে সব বলা আছে, তোমার কিছু দরকার হলে ওনাকে বলবে, উনি তোমাকে চেঞ্জও করিয়ে দেবেন। কেমন? তোমার বাবা মা এখানেই আছেন, এক্ষুনি আসবেন। ওই তো আসুন। কেমন আছিস মা? যা ভয় পেয়ে দিয়েছিলি, উনি আর কাকামুনি না থাকলে যে আমরা কি করতাম মা। বুড়ো বাপ মায়ের সঙ্গে বারবার এরকম করিস না, দেখবি টেনশন নিতে না পেরে বুড়ো হাটটা হয়তো যে কোনো সময়। উফ বাপি, তোমার হাড় বুড়ো নাকি? তুমি তো ইয়াং এট হার্ট। সব বললেই কি আর ইয়াং থাকা যায়? ও মা, আবার কার্য কেন বলো তো? তুমি কি সারাক্ষণ চোখের জল ফেলে যাবে? এত কথা বলিস না মা, আবার শরীর খারাপ করবে। আমি কিন্তু আর টেনশন নিতে পারবো না। এবার থেকে এই মা যা বলবে তুমি সেটাই মানবে, কোনো অবাধ্যতা করবে না, কেমন? না না না, অত কড়া শাসন ওর উপর জারি করো না মধুমিতা, এমনিতেই বেচারি কত উইক হয়ে আছে। আচ্ছা, আমি কিন্তু এখন ভালো আছি। হ্যাঁ, আর তোমরা সবাই এসেছো, তোমাদের দেখে আর একটু সুস্থ লাগছে। থাক, খুব হয়েছে। আচ্ছা বলছি, মেঘের কি এত কথা বলা ঠিক? এভাবে কথা বললে হয়তো ওর শরীর খারাপ করবে না, কিন্তু মিসেস রয়, ওকে কিন্তু প্রপার কেয়ারে রাখতে হবে। এবারে ক্রিটিক্যাল সিচুয়েশনটা আমরা পেরিয়ে এসেছি, এখন আমি ওকে স্টেবল বলতেই পারি। তবে ওর ব্লাড কাউন্টের সব প্যারামিটারগুলো এত নিচে নেমে এসেছিল, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যালার্মিং। আচ্ছা মেঘ, আনস্টেবল হতে কিন্তু সময় লাগবে না, যদি না ইনস্ট্রাকশনস গুলো প্রপারলি ফলোড হয়। একটা কথা তোমার মাথায় গেঁথে রাখো, আগামী 6 মাস, নেক্সট 6 মান্থস কোনোভাবেই কাউকে ব্লাড দেওয়া যাবে না। তোমার নিজের ভেতরে হিলিং দরকার, তোমার সুস্থ হবার দরকার। তুমি খুবই দুর্বল। ডক্টর গাঙ্গুলি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সে তো বটেই। এখন ভালো মতো খাওয়া দাওয়া, মেডিসিন আর প্রচুর রেস্ট, এগুলো কিন্তু ফলো করতেই হবে। আর ব্লাড দেওয়ার ব্যাপারে তো কোনো প্রশ্নই উঠছে না। মিস্টার রায়, এই ব্যাপারে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে। মেঘ কিন্তু একমাত্র ডোনার হতে পারে না। আমি কেন এতবার পরীক্ষা করছো মেঘ? আমি কি এখনো তোমার চোখে? একটু পরীক্ষা নয়, পরীক্ষা তো তুমি আমার নিয়েছো টানা 2 বছর ধরে, 4-4টে সেমিস্টার জুড়ে। এই তোমার এই কথাটার মানেটা কি? আমি যে শুনতে চাইছি তাই বলছো মানে? তোমায় আমি কি জিজ্ঞেস করলাম? আমায় কবে ছাড়বে? তার মানে কি? তার মানে কি এটা নয় যে আমি তোমার কাছে, তোমার সাথে আমাদের ওই ঘরটায় যেতে চাই? কেন যেতে চাইছি? সকলের থেকে যাকে আমি কমই ভালোবাসি তার কাছে আমি কেন যেতে চাইবো নি? অত অসহায় লাগে জানো তো, যখন বুঝতে পারি আজন্ম যে মানুষটা আমায় ঘিরে রেখেছিল, যাকে ঘিরে বাস করেছি, তার থেকেও একজন যেন আমায় বিরাট টানে টানছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমায় আজন্মের আশ্রয় থেকে। সেই টানটা যে আমায় টানে না, সেটা অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই। অস্বীকার করতে চাও কেন? চাই না তো, সে ক্ষমতাই তো আমার নেই। বাপি, যে মানুষটা আমায় সব থেকে বেশি বোঝে, আবার সেই বিরাট ছায়া মৃদু হাসি হেসে বলে, এটাই তো জগতের নিয়ম, এমনি টান তো ভাসিয়েই নিয়ে যায়, নতুন বাসা হয়। আস্তে আস্তে ছায়ায় বেঁচে থাকা থেকে ছায়া দিতে শিখতে হয়, তারপর অন্যের মাথার উপর ছায়া হয়ে থাকতে হয়। দেখো নীল, আমি জানি আমার তোমাকে প্রয়োজন, তোমারও আমাকে প্রয়োজন,
আর আমাদের দুজনের প্রয়োজনই হলো একটা ঘর, যার নতুন রং, নতুন পর্দা, যে ঘরের জানলা দিয়ে নতুন সূর্যের আলো আসে। দেখুন, আমিও তো একজন মা, ওর অসহায়তাটা আমি বুঝতে পারছি। সরি ডক্টর গাঙ্গুলি, মাথা ঠিক রাখতে পারছি না, আমি কি করবো আমি বুঝতে পারছি না। কাকে বাঁচবো, দুজনের মধ্যে কাকে বাঁচবো? এটা কি সম্ভব ডক্টর গাঙ্গুলি, বেছে নেওয়া? দেখুন, আপনাদের দুজনের কাছেই আমি হাত জোর করে বলছি, আপনারা যদি এইভাবে দুর্বল হয়ে ভেঙে পড়েন তাহলে কিন্তু সেটা আপনাদের কোনো মেয়ের পক্ষেই ভালো হবে না। প্লিজ আপনারা শান্ত হন। আপনারা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেটাতে কিন্তু বিপদ বাড়বে, বই কমবে না। একটা কথা ডক্টর গাঙ্গুলি, এই কথাটা যেন মেঘের কানে কোনো রকমে না পৌঁছয় যে ও দিদি অসুস্থ। আমি জানি যদি একবার ও জানতে পারে তাহলে ওকে দিদিকে এতটাই ভালোবাসে যে ও নিজের প্রাণ সংশয় করে ওকে রক্ত দেবে, ছুটে যাবে। এই ব্যবস্থাটা কিন্তু আপনাকেই করতে হবে। মধুমিতা, আমি তোমাকেও বলছি, তুমি কিন্তু মেঘের কাছে একদম যাবে না এখন। তুমি যদি কিছু নাও বলো ও কিন্তু ঠিক বুঝে যাবে। ঠিক আছে, আমি যাব না, কিন্তু ময়ূরীর সাথে আমি একটিবার দেখা করতে চাই। অনিন্দ্যবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, এই কথাটা আমরা কজন ছাড়া আর কেউ জানবে না। কিন্তু মেঘের কাছে তো ফোন আছে, ও যদি হাসপাতালে খোঁজ করে, ময়ূরীর শরীরটা যে ভালো নেই ও তো জানে, ওখান থেকে তো কেউ বলে দিতে পারে ওকে। সেটা আমি দেখছি, আমি ওখানকার ইনচার্জের সঙ্গে কথা বলে নিচ্ছি। আর আপনারা তো হসপিটালে যাচ্ছেন, ওখানে গিয়ে আমাকে সবটা জানান, আমি দরকার হলে ময়ূরী ডাক্তারের সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে ডক্টর গাঙ্গুলি, একটা কথা বলি, যদিও এটা বলার দরকার নেই আমি জানি, আপনি আমার মেঘকে বাঁচিয়েছেন, আর ময়ূরী যা করেছে সেটা ক্ষমার অযোগ্য, সেটাও আমি জানি। তবে এই অবস্থায় আপনি নিশ্চয়ই সেটা মনে রাখবেন। আমার ময়ূরীর কোনোদিন চেতনা হবে কিনা আমি জানি না, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। আপনি আমার মেয়েটাকে বাঁচান, আমি কোনো অবস্থাতেই আমার কোনো মেয়েকে হারাতে চাই না। অনিন্দ্যবাবু, মধুমিতা, তোমরা ভাবলে কি করে যে এই অবস্থায় আমি ময়ূরের উপর রাগ পুষে রাখবো? আচ্ছা, আমি কি জানি না যে একটা মানুষের প্রাণের মূল্য কতখানি? ময়ূরের যা সাজা হবার তা আইন ওকে দেবে। আমি একজন ডাক্তার, আমি ডাক্তার হিসেবে আমার কর্তব্য তো করবো, যথাসাধ্য করবো। এইটুকু বিশ্বাস আপনারা আমাকে করতে পারেন। একটা মানুষের জীবনের চেয়ে আর কোনো কিছুই আমার কাছে কিন্তু দামি নয়। এখন তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ময়ূরীর হসপিটালে যাও, আর ওখান থেকে আমাকে ইনফর্ম করুন সবটা। মেঘ এখানে না, ওকে নিয়ে চিন্তা করবে না, তো আমার অবজারভেশনে থাকবে। নো ডক্টর মিত্র, নো, আন্ডার নো সার্কামস্টান্সেস আমি মেঘের কাছ থেকে ব্লাড নিতে সাজেস্ট করব। পরশুদিন ওর ব্লাড রিপোর্ট যা এসেছে সেখানে শি ইজ নট ইন এ পজিশন টু ডোনেট ব্লাড। ওর হিমোগ্লোবিন খুব লো, সেখানেও কিছু সমস্যা রয়েছে, এগুলো রিকভার করতে তো একটু সময় লাগবে। আমি বুঝতে পারছি মিসেস গাঙ্গুলি, আসলে এই আলোচনাটা করার জন্যই আমরা মুখোমুখি বসতে চেয়েছিলাম। আপনি কি সাজেস্ট করেন, মানে ময়ূরী রায়কে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি? আমি আপনার মতামত চাই। কিছু তো একটা করতেই হবে। ব্লাড ব্যাংকের ডেটাবেস গুলো চেক করা হোক, এছাড়াও ডোনার্স গ্রুপগুলো যারা আছে তাদের ইনফর্ম করা হোক, আর যতটা সম্ভব ডোনার্স প্রোফাইলগুলো চেক করে নেওয়া হোক। কোনো না কোনো ম্যাচ তো নিশ্চয়ই পাওয়া যাবে। আমি জানি এটা রেয়ার গ্রুপ অফ ব্লাড। হ্যাঁ, এটাই তো আসল সমস্যা। এই RH ফ্যাক্টর নেগেটিভ, আপনি জানেন যে এই গ্রুপ কতটা আনকমন। দেখুন, এটা যদি অ্যাভেলেবেল হতো তাহলে কিন্তু আমি মেঘ রায়ের প্রসঙ্গই তুলতাম না। আপনি আমাকে কি সাজেস্ট করছেন ডক্টর মিত্র? একজন অসুস্থ মানুষের প্রাণের বদলে আমি আরেকজনের প্রাণ বাঁচাই? আমাদের মেডিকেল এথিক্স কি সেটা অ্যালাউ করে? মেঘের কাছ থেকে আর এক বিন্দু রক্ত নিলেও কিন্তু মেয়েটা মরে যাবে। সে আমার পেশেন্ট, আমার ছেলের বউ। What do you suggest me to do? You are getting me wrong, ম্যাডাম। আমিও কিন্তু অল্টারনেট ওয়ে খুঁজছি। আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আমরা আমাদের দুই মেয়ের মধ্যে একজনকে হারাতে চলেছি। কথাগুলো কত অনায়াসে আপনারা ভুলে যাচ্ছেন।
না, আমি ব্লেম করছি না আপনাদের। আপনাদের কাছে এরকম হাজারো কেস আসে প্রত্যেক দিন, কিন্তু বাবা মা হিসেবে আমরা যে কতখানি হেল্পলেস এটা ফিল করতে পারছি। না না প্রফেসর রায়, এভাবে বলবেন না। দেখুন, আপনার মেয়েকে কিন্তু আমরা সমস্ত রকম মেডিকেল সাপোর্টে রেখেছি। কিন্তু সেটা কতক্ষণ? আপনারা তো বলছেন যে ব্লাড ছাড়া ওকে বাঁচানো যাবে না কোনোভাবে। ডাক্তারবাবু, এই যে ব্লাড পাওয়া যাচ্ছে না, মানে যদি ব্লাড পাওয়া না যায় তাহলে তাহলে ময়ূরী ঠিক কতদিন? ম্যাডাম, ওইভাবে তো কিছু বলা যায় না। বলা যায় না বললে তো আমি মানবো না ডাক্তারবাবু। বলা যায়, নিশ্চয়ই বলা যায়। কতদিন, কতক্ষণ, ঠিক কতটা সময় আছে আমার ময়ূরীর হাতে? মধুমিতা, মধুমিতা, আমরা ডাক্তার, আমরা কেউ তো ভগবান নই মধুমিতা। দেখো, একটা জিনিস তোমাকে বিশ্বাস করতেই হবে আমাদের উপর, যে আমরা কেউ হাত পা গুটিয়ে বসে নেই। তাহলে কি বলতে চাইছেন দিদি আপনি? এ ভগবানই আমাদের একমাত্র ভরসা, তিনি যতক্ষণ শ্বাস ধরে থাকবেন ততক্ষণ আশা। মেঘ যদি সেদিন জেদ করে রক্ত না দিত নিন্দ, তাহলে হয়তো মেঘটা আজকে সুস্থ থাকতো, আজ হয়তো ওই বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারত। কিন্তু অতিরিক্ত সাবধানী হতে গিয়ে ওই কি আজকে এই বিপদটা ডেকে আনলো না নিন্দ? না মধুমিতা, আমরা কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু মেঘ যেটা করেছিল ঠিকই করেছিল। হাসপাতালে ব্লাডটা যদি নষ্ট না হয়ে যেত তাহলে তো ও রক্তটা পেয়ে যেত। যখন শরীরটা খারাপ শুরু হয়েছিল তখনই তো রক্ত পেয়ে যেত। কি হলে কি হতো সেটা ভেবে আর কি হবে বলো? ভুলে যেও না, দুটো মেয়ে দুরকম ভাবে সাফার করছে দু জায়গায়। চোখের জল ফেলে আর ভাগ্যকে দোষারোপ করে কি হবে? কিছু কি আটকানো যাবে? সেটা ছাড়া আমার আর কি করার আছে বলো নিন্দ? কি বা করার আছে? আমি তো চাই, আমি এমন কিছু করতে চাই যাতে আমার মেয়েটা বেঁচে ওঠে। এইভাবে আমার চোখের সামনে যাতে তিলে তিলে শেষ না হয়ে যাবি, তো সেটাই চাই। বলো না, আমি চাই না বল? ডাক্তারবাবু যা বলবেন আমি সব করবো নিন্দ। তোমার মনে আছে যখন ময়ূরীর এই রোগটা প্রথম ধরা পড়ে, তখন আমি বলেছিলাম যে আমার শরীরের সব রক্ত দিয়ে আমি ওকে বাঁচাবো। আর তারপরে আমরা মেঘকে পৃথিবীতে আনলাম। এত বিবাদ, এত অশান্তি, এত রাগারাগি, কত কি হয়েছে অনিন্দ। এটা কখনো মাথায় আসেনি অনিন্দ যে ময়ূরীর দরকার পড়লে। না, আসলে সেটা না। তোমাদের মানে তোমার দুবারই এত ছোটাছুটি করতে হচ্ছে। যাই হোক, বলছি ওদিকে খবর কিছু জানো? ওদিকে বলতে ময়ূরীদি? আসলে আমি ভেবেছিলাম আঙ্কেলকে একটা ফোন করব, কিন্তু সাহস হলো না। ভালো নয়, অল্টারনেটিভ কিছু অ্যারেঞ্জ করা যায়নি, আর যাবে বলেও মনে হচ্ছে না। বলতে পারো একরকম জবাব দিয়েই দিয়েছে। ভালোই করেছে আঙ্কেল আন্টিকে ফোন করনি। কি বা বলতে ফোন করে এই সময়? সেই আসলে জানো তো, একটা কথা আছে না, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তুমি যা করবে তা ফিরে পাবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। ময়ূরী কোনোদিন কারো ভালো চায়নি, কারণ না। একটা সময় ওই পরিবারটাকে তো খুব কাছ থেকে দেখেছি, তখন মেঘ ওই বাড়িতে ফিরে গেছে। ও মানসিকভাবে বিধ্বস্ত, আর ময়ূরী যেন ওর উপর একটা এক্সট্রা যন্ত্রণা। সেই সময়টা একটা অদ্ভুত সময় গেছে আমাদের, জানো তো দাদাভাই। রাগ, জেলাসি, ইগো সবকিছু নিয়ে কিরকম একটা অন্ধকার গর্তে ঢুকে যাচ্ছিল। আমি রূপকে নিয়ে একটা হিস্টেরিক বিহেভ করছিলাম। ইভেন জেঠিমণি পর্যন্ত কিরকম একটা ইরাশনাল হয়ে গেছিল। আজ যখন ওই দিনগুলোর দিকে ফিরে তাকাই না, জানো জিষ্ণু, কিরকম একটা অদ্ভুত লাগে। নিজেদেরকে কিরকম যেন মনে হয় এত ভুল, এত অন্যায় করেছি আমরা।
খুব অপরাধী লাগে নিজেকে, জানো তো। আমি তো ওদের অনেকদিন ধরেই দেখছি, আমি সবটা বুঝতে পেরেছি। ময়ূরী কিরকম যেন একটা ম্যাজিক করে রেখেছিল তোমাদের উপরে। না না যিশু, শুধু ওকে দোষ দেবো কেন বলো? ও যা কিছু করেছে, স্কিমিং বলো, ঠকানো বলো, মেঘের এগেনস্টে যা কিছু করেছে, সবকিছু তো আমরা ওকে করতে অ্যালাউ করেছি, সেই জন্য করতে পেরেছে, তাই না? আমরা যদি সেদিন মেঘকে দাদা ভাইয়ের পাশে মেনে নিতাম, তাহলে তাহলে পারতো এগুলো করতে? আমরা না এক একটা সময় আমাদের ইগোটা এত বড় করে ফেলি যে গোটা দুনিয়াটা আমাদের কাছে ঝাপসা হয়ে যায়। তবে আমি কিন্তু আরেকজনের কর্মফলের জন্য অপেক্ষা করে আছি, তাকে ক্ষমা করা যায় না। আমিও। রূপসান ম্যাম, ময়ূরীর হাতে রিভলভারের ব্যাপারটায় ওকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, সেটাই যদি ধরা পড়ে যায় তাহলে তো ও ভালোই শাস্তি পাবে। সেটা যদি প্রমাণ হয়ে যায় ওর, তাহলে তো ও ভালোই বিপদে পড়বে। সরি প্রফেসর রায়, আপনাদের আশা দেওয়ার মতো সেরকম কোনো কথা আমার নেই। তবে হ্যাঁ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আসে। যদি একজন ডোনার পাওয়া যায়। স্যার, আমরা চেষ্টা ত্রুটি রাখছি না, আমরা সব হাসপাতালেই খবর দিয়েছি। অন্যান্য স্টেটেও যদি কেউ অ্যাভেলেবেল থাকে, ডক্টর গাঙ্গুলি বলেছেন দরকারে তাদেরকে ফ্লাইটে করে আনানো হবে, কিন্তু কোনো জায়গা থেকেই তো পজিটিভ নিউজ পাচ্ছি না। ডক্টর রয়, আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনাদের ব্লাড প্রিজার্ভ করার ব্যবস্থাটা যদি ঠিক থাকতো তাহলে হয়তো আমার মেয়েটা। আই এম সরি প্রফেসর রয়, রিয়েলি ভেরি সরি। দেখুন, সবকিছু তো আমাদের হাতে থাকে না, এটা একটা লেসন হয়ে রইল এই হসপিটালের জন্য। আমি রুড হচ্ছি না, আমি আমার নিজের উপলব্ধির কথা তোমাকে বলছি মেঘ। আমরা সবাই ভুল করেছি, কম বেশি সবাই, কিন্তু সেই ভুলটা বুঝে মেনে শুধরেও তো নিয়েছি। ময়ূরী সে চেষ্টা করেনি, একাধিকবার ও সুযোগ পেয়েছে, তুমিও ওকে সুযোগ করে দিয়েছো, কিন্তু ও নিজেকে বদলেছে কি? ও আর সেই জন্য একটা মানুষকে এভাবে আমরা মরে যেতে দেব? প্রাণ দিতে তো পারবো না, কিন্তু প্রাণ নেওয়ার কথা বলে দেব। দেখো মেঘ, যেটা ঘটবেই, যেটা ইনএভিটেবল, তার কাছে সারেন্ডার করতে হয়। নীল, আমি তো কথা বলছি ওর সঙ্গে, তুমি কেন মাঝখানে কথা বলছো? ওর যেটা মনে হয়েছে ও সেটা বলছে, তুমি তো এক্সাইটেড হয়ে গিয়ে ওর বলটাকে বদলে দিতে পারো না। না, এখন আর কথা বলে লাভ নেই। আমার নিজের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। আমার আজকের ব্লাড রিপোর্টটা দেখতেই হবে আমাকে। সরি মা, আমি আসলে আপনাকে হার্ট করতে চাইনি। আমি জানি তোমার কাছে সবটা খুব কষ্টের, আমি জানি, বুঝতে পারছি, আমার কাছেও খুব কষ্টের, বিশ্বাস করো। মেঘ, সত্যি কথা বলতে কি জানো তো, আঙ্কেল আর আন্টিও খুব ভেঙে পড়েছে। তুমি যদি একটু সুস্থ হয়ে ওনাদের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে ওনারাও একটু মনের জোর পাবেন। হ্যাঁ মেঘ, এই সময় তুমি আঙ্কেলের পাশে না দাঁড়ালে ওনারা ভেঙে পড়বেন। ওনারা ময়ূরী ব্যাপারটা মানতে পারবেন না। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। ওকে, আমরা বাইরে যাচ্ছি। নীল, তুমিও বাইরে এসো। মেঘ, তুমি চাও আমি বাইরে যাই? এক মিনিট মা, একটা কথা ছিল। বলো। আমার ফোনটা একটু আমাকে দেওয়ার ব্যবস্থা করবেন প্লিজ। দেখুন, আর তো কিছু লুকোবার নেই আমার কাছ থেকে। ওকে। আমি তো ডক্টর অনির্বাণ সান্যাল, বলুন কি বলবেন? আচ্ছা, আপনি ময়ূরী রায়কে চিনেন কি করে? আপনি শুধু আমায় একটু বলবেন প্লিজ যে
ময়ূরী রায়কে ব্লাড দিয়ে সুস্থ করা যাবে কিনা? দেখুন, এই মুহূর্তে সেটা বলা সম্ভব না, কারণ পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে আমরা আশা করছি যদি ব্লাড পাওয়া যায় তাহলে আস্তে আস্তে ওনাকে ফিরিয়ে আনা যেতে পারে। আচ্ছা, আপনি এগুলো জানতে চাইছেন কেন? আপনি কি ওনার রেগুলার ডোনার? ওহো, অথচ আমাকে তো বলা হয়েছিল আপনি অ্যাভেলেবেল না। যদিও ময়ূরী রায়ের ফাইলটা আমার এখনো ঠিকমতো পড়া হয়নি। আচ্ছা, আপনি অ্যাভেলেবেল না মানে আপনি কি অসুস্থ? একটু পেল লাগছে আপনাকে, কি হয়েছে আপনার? কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে ডক্টর, ময়ূরী রায় আমার নিজের দিদি হয়। আপনার সঙ্গে আমি এই সব কথা পরে বলে নেবো, আপনি আগে একটু প্লিজ ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এত রাতে হসপিটালে তো সব স্টাফও নেই। প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন না প্লিজ। মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাইকে ব্লাড দিতে চাই। জাস্ট এ মিনিট, আমি একবার হসপিটাল বারটা গিয়ে কথা বলে নিচ্ছি। ডক্টর, ডিফিব্রিলেটর দিয়েও তো কোনো কাজ হলো না, তো পালস পাওয়া যাচ্ছে না। আই এম সরি ডক্টর গাঙ্গুলি, আমাদের হাতে আর কিছু নেই। না না, এটা হতে পারে না। আমি ওর বাবা মাকে কথা দিয়েছি, আমি নীলকে কথা দিয়েছি। আই এম সরি, আমি জানিও আপনার ছেলের বউ, বাট মেঘ ওঠো, ওঠো মেঘ, না তুমি এইভাবে চলে যেতে পারো না। সিপিআর দিতে হবে, কুইক 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 কুইক, হাল ছাড়লে চলবে না। আপনি তো অসাধ্য সাধন করলেন ম্যাডাম। এই পেশেন্টকে যে ফেরানো যাবে ভাবতেই পারিনি। আমি তোমার জীবন ফেরাইনি মেঘ, তোমার জীবনী শক্তি তোমায় ফিরিয়েছে। আমি শুধু আমার ছেলের কাছে তোমাকে ফিরিয়ে দিতে চেয়েছি। তুমি ছাড়া আমার নীলের আকাশ যে সত্যি অন্ধকার। তাই আমরা আশা করতেই পারি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি এখানে একটু থাকতে পারি? ওর সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, তবে এমন কিছু বলবেন না বা করবেন না যাতে উনি এক্সাইটেড হন, তাহলে কিন্তু আবার সমস্যা শুরু হবে। বুঝতেই পারছেন তো যে কি কি সিচুয়েশনে ওনার রোগটা ট্রিগার্ড হয়। না না ডাক্তারবাবু, ঠিক আছে। অনিন্দ, চল আমরা বাইরে যাই, ও বিশ্রাম নিয়ে কতক্ষণ ভালো আছে, কথা বলার সময় তো পড়ে আছে। চল না মধুমিতা, কিছু কথা আমি ওকে এখনই বলতে চাই। এমন কিছু বলবো না নিশ্চয়ই যাতে ওর ক্ষতি হয়, কিন্তু কথাগুলো শোনা ওর অত্যন্ত জরুরি। মা, ভাবিকে বলতে তো, আমি সব শুনছি। ওয়েল, পেশেন্ট নিজে যখন চাইছে তখন আপনার এখানে থাকতে পারেন, তবে বেশি সময় নেবেন না। ঠিক আছে ডক্টর, আমি আর ওর মা ওর সঙ্গে একটু কথা বলবো। আর সিস্টার, আপনাকেও একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি একটু বাইরে থাকেন। ওকে, আপনি দরজার কাছে থাকুন, যত ডাকলে চলে আসতে পারেন। ওকে স্যার। ঠিক আছে, আসুন। আমি আশা করছি আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি শুনবে এবং এই কথাগুলো তোমার মনের মধ্যে দাগ কাটবে। আর তুমি ঠিকই শুনেছিলে, তোমার ব্লাড পাওয়া যাচ্ছিল না। কি করে পাওয়া যাবে? মেঘ তো অসুস্থ হয়ে তখন হাসপাতালে। তুমি যেদিন জেলে ঝামেলা করে হসপিটালে এলে সেদিন ছিল মেঘের বৌভাতের রিসেপশন। ঠিক সেই দিনই কেন তোমাকে ঝামেলা করতে হয়েছিল আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা তুমি জানো, তোমার মন জানে আর তোমার ঈশ্বর জানে। কিন্তু মেঘ বৌভাতের রিসেপশনে যাওয়ার আগে তোমার হসপিটালে গিয়েছিল। ইমিডিয়েটলি তোমার কোনো ব্লাডের রিকোয়ারমেন্ট ছিল না,
সেটা জেনেও সে রক্ত দিয়ে এসেছিল যদি তোমার প্রয়োজন পড়ে সেই কারণে। যার ফল হলো রিসেপশনের দিন রাত্রে মেঘের কোল্যাপস করে যাওয়া। ও বোধহয় ক্লান্ত, দেখো ঘুমিয়ে পড়ছে। এসব কথাগুলো পরে বললে হয় না? না মা, ভাবিকে বলতে দাও, আমি সব শুনছি। গত 24 ঘন্টা ধরে জমে মানুষের টানাটানি গেছে। নীলের মায়ের চেষ্টায় মেঘ আবার ফিরে এসেছে। ফিরে আসার পর সে যখন জানলো যে দিদিভাই অসুস্থ, তার রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে হবে, সে তখন কি করলো? সে আবারও ব্লাড দিতে চাইল। সবাই তাকে বারণ করলো যে রক্ত দিও না, একটা ইউনিট রক্ত শরীর থেকে গেলে তুমি কিন্তু নাও বাঁচতে পারো। কিন্তু সে তো আসলেই সব জেনে এসেছে না, সে এসেছে আর একজনের কারণে। দিদিভাইয়ের প্রয়োজনে তাকে রক্ত দিতেই হবে। সে চলে গেল সকলের চোখকে ফাঁকি দিয়ে হসপিটালে, এবং রক্ত দিলও সে। ইচ্ছে থাকলেই তো উপায় হয়। সে এখন এই হসপিটালেই ভর্তি। আজকে তোমার সঙ্গে বসে যে কথা বলছে, এখন তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা আমরা কিন্তু কেউ জানি না। ময়ূরী, আমি ভেতর থেকে চাইছি তুমি সুস্থ হয়ে ওঠো, সর্ব অর্থে সুস্থ হয়ে ওঠো, সব দিক থেকে। মেঘের এই চেষ্টা যেন বিফলে না যায়। মেঘ নিজের জীবন বাজি রেখে তার রক্ত তোমাকে দিয়েছে। নীলের মা আবারও চেষ্টা করে যাচ্ছেন। আপনারা সবাই যখন এটা ডিসাইড করে নিয়েছেন আমাকে ওখানে যেতে দেবেন না, তখন আমি তো আর জোর করতে পারি না। আমার আর কি অধিকার আছে? আমার কোনো অধিকার নেই। ঠিক আছে, আমি চলে যাব। আমি অনেক দূরে চলে যাব ভাবি। আমি আপনাদের সবাইকে বলছি, আমি সত্যি অনেক দূরে চলে যাব। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? শুধু একটা জিনিসই জানতে চাই, আমার বোনটা এখন কেমন আছে? খুব একটা ভালো নয়, এখনো ওর লড়াই চলছে। এতটুকু এদিক ওদিক হলে अगेन she might slip। ভাবি, ও ভাবি শোনো না, বলছি এখানে ডক্টর বলেছে আমাকে কালকে রিলিজ করবে। তুমি একটু দেখো না, যদি ব্যবস্থা করা যায়, যদি আমাকে আজ রিলিজ করা যায় তাহলে করিয়ে দিতে বলো। আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে সবাই ভয় পাচ্ছে, আরো ভয় পাবে। আমি যদি আবার মেঘের কোনো ক্ষতি করি, তাই না? আমাকে একটু দেখো না, যদি আজ রিলিজ করে দেয়। ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে তোমার বাকি চিকিৎসার ব্যবস্থা করব। তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে যাওয়া গীতি, যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধন রূপে। কি বুঝলে? হ্যাঁ, ছোট্ট মেঘ একটা, বুঝেছো? সে কবে তোর মায়ের রবি ঠাকুর আমাদের জন্য এই কটা লাইন লিখে দিয়েছিল, বুঝলি? সত্যি তো, তুই না আসলে তোর এই মাসিটার কি হতো বলতো? কি করতো মাসি? কি করতো? হাউ হাউ, ভয় লাগছে? আজ শহরে একটি বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী মেঘ রায়কে সঙ্গীতের ক্ষেত্রে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার সঙ্গীত গুণী পুরস্কারে সম্মানিত করা হলো। সেখানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। মেঘ রায় বর্তমানে সঙ্গীত জগতের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। শুধুমাত্র দেশে নয়, বিদেশেও তার সুনাম ছড়িয়ে পড়েছে। দেখ কি বললো, শুনলি? তোর মা নাকি বিশিষ্ট সঙ্গীত শিল্পী। ওরা তো তোর ব্যাপারে কেউ জানেই না, তোকে কেউ চেনেই না। তুই তো আরো বড় সঙ্গীত শিল্পী। একবার ট্যা ধরলে পুরো বাড়ি মাথায় করে নিবি, তাই তো? কি তাই তো? হ্যাঁ বল।
তুমি সত্যি সত্যি মিরাকেল জানো। আমি সামনে যেটা দেখছি সেটাকে মিরাকেল ছাড়া কি বলবো বলো তো? শোনো, তোমার মেয়েকে কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া মানে কুরুক্ষেত্র যুদ্ধ। ও কিন্তু ওর মাসিকে ছেড়ে এখন কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে,